আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা বিগত ভিডিও টিউটোরিয়ালে অর্থাৎ বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর অধীনে যে কিছু সাবমেনু রয়েছে এই বিষয়ে কিছু আলোচনা আমি করেছি। আমি মূলত গত ক্লাসে আমি যে আলোচনাটা করেছিলাম সেটা হলো এখান থেকে যে হোম মেনুর অধীনে এগুলা কিন্তু হোম মেনুর অধীনস্থ। এগুলা সবগুলো কিন্তু হোম মেনুর অধীনে সাব মেনু। এই সাব মেনুগুলোর মধ্যে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম এতটুকু আমি কিন্তু আলোচনা করেছিলাম ফ্রন্ট ফ্যামিলি কীভাবে চেঞ্জ করতে হয়, ফ্রন্টের সাইজ কীভাবে চেঞ্জ করতে হয়, তারপরে ফ্রন্টের সাইজ বড় ছোটো এবং ফন্ট ফরম্যাটিং এবং ফ্রন্টে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন নিয়ে আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে আমরা আলোচনা করব অ্যালাইনমেন্ট নিয়ে। এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এখানে কিছু কপি পেস্টের অপশন বাকি ছিল, এটাও আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তাই চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনাটি। এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে একটি ডকুমেন্ট লিখে রেখেছি। এই ডকুমেন্টটাকে আজকে আমরা সাজিয়ে দেখব, অর্থাৎ অ্যালাইনমেন্ট করে দেখব। প্রথমে দেখুন এখানে একটা হেডলাইন দিয়েছি, এমএস ওয়ার্ড বেসিক কোর্স। এই বেসিক কোর্সটা সাধারণত কোনো কিছুর হেডলাইনটা সাধারণত কোথায় থাকে? মাঝখানে কিন্তু থাকে। দেখুন এখানে কিন্তু আমার হেডলাইনটা রয়েছে একদম বাম পাশে। তো এটাকে কিভাবে আমরা মিডিলে নেব এই বিষয়টি দেখে নিন, আমি চেষ্টা করছি। তো প্রথমেই আমি যদি এখানে কার্সারটা রাখি, আমি কিন্তু স্পেস বারের মাধ্যমে একটা স্পেস করে কিন্তু আমি এটাকে মাঝখানে নিতে পারবো, বাট এই মাঝখানে নেওয়াটা কিন্তু অ্যাকুরেট হবে না। তার চেয়ে সহজে যদি আমি এটাকে মিডিল করি তাহলে কিভাবে করব? দেখুন আমি এই টেক্সটটুকুকে অর্থাৎ এই হেডলাইনটাকে আমি সিলেক্ট করব। মাউসের কার্সার ড্র্যাগ করে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে যাব অ্যালাইনমেন্ট অপশন থেকে। এখানে দেখুন এটা হচ্ছে মূলত লেফট অ্যালাইনমেন্ট, এটা রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে জাস্টিফাই। তো প্রথমে আমি এই চারটি অ্যালাইনমেন্ট সম্পর্কে বলবো। দেখুন আমি প্রথমে যদি এটাকে মিডিল করতে চাই, দেখুন এখানে একটা ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার হেডলাইনটি মিডিল বরাবর চলে গেল, একদম অ্যাকুরেট। তারপর আমি এই 2023টাকেও যদি মিডিল করতে চাই, এটাকে সিলেক্ট করব, তারপর এখানে ক্লিক করব, জাস্ট মিডিল অ্যালাইনমেন্ট, মাঝখানে চলে গেল। এখন যদি আমি এই দুইটা লাইনকে যদি আমি রাইটে নিয়ে যাইতে চাই, ওই পাশে যদি নিতে চাই তাহলে কীভাবে নিব? দেখুন আমি এখানে শুধু আমি ক্লিক করে দেব রাইট অ্যালাইনমেন্টে। দেখুন একদম রাইটে কিন্তু চলে গেল। অনেক ডকুমেন্টে দেখা যায় রাইট অ্যালাইনমেন্টে কিন্তু এই হেডলাইনগুলো থাকে। তাহলে আমরা রাইট অ্যালাইনমেন্ট দেখলাম। এখন আবার এটাকে আমরা কোথায় রাখবো? মিডিলে রেখে দিলাম। মিডিলে আমাদের অ্যালাইনমেন্টে রেখে দিলাম। এখন এই টেক্সটটাকে বড় ছোটো করা কিন্তু আমরা জানি। তারপর আমি একটু বড় করে নিচ্ছি, এভাবে একটু হেডলাইনটাকে একটু বড় করে দিলাম। এখন দেখুন এই যে আমার যে হেডলাইনটা রয়েছে, এই হেডলাইনটা কিছু যথেষ্ট এখানে স্পেস রয়েছে। তারপরে দেখুন হেডলাইন থেকে আমার মূল ডকুমেন্টের টেক্সটটা কিন্তু একটু অল্প। আমি যদি এটাকে বাড়াতে চাই, জাস্ট এখানে 2023-এর পরে আমি কার্সারটা রাখবো। কার্সারটা রাখার পরে আমি এন্টার বাটনে একটা ক্লিক করব। দেখুন একটু সরে গেল। তারপর দেখুন এখানে রয়েছে কিছু টেক্সট রয়েছে ফেডা আকারে। এই টেক্সটগুলোকে আমরা বিভিন্ন রকমের অ্যালাইনমেন্ট করে এখন দেখব। রাইট অ্যালাইনমেন্ট এবং সেন্টার অ্যালাইনমেন্ট কিন্তু আমরা দেখলাম। এখন আরেকটা বিষয় দেখব। দেখুন এখানে প্রথম লাইনটা কিন্তু একটু লম্বা, এরপরের লাইনটা কিন্তু একটু ছোটো রয়েছে। এটা দেখতে কিন্তু একটা ডকুমেন্ট, দেখুন প্রত্যেকটা লাইনে কিন্তু হজবরল বা এলোমেলো অবস্থা রয়েছে। এটাকে যদি আপনি যতটুকু করার চেষ্টা করতে চান ততটুকু সিলেক্ট করবেন। আমি এতটুকুকে করা দেখাচ্ছি। প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখুন এখানে একটা অ্যালাইনমেন্ট অপশন রয়েছে, এটা হচ্ছে জাস্টিফাই।
জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু দেখুন দুইটা লাইন কিন্তু সমান হয়ে গেল। দুইটা লাইনে কি সমান, একদম সমান হয়ে গেল। তারপর আমি যদি ফুল ডকুমেন্টটাকে করে দেখাই তাহলে দেখুন সবটুকু আমি সিলেক্ট করব এরকমভাবে সবটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে জাস্টিফাই ক্লিক করলাম। দেখুন প্রত্যেকটা লাইন কিন্তু ডান পাশ দিকে সমান বরাবর রয়েছে। এই হলো আপনার জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজ। তারপর যদি আমি এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে, এটা হচ্ছে মূলত লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিংটি আমি যদি দেখি, একটি কথা মনে রাখবেন, যেখানেই যে কাজটুকু করতে চাইবেন বা যে ফরম্যাটিংটা করবেন অতটুকু কিন্তু আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে এক লাইন থেকে আর এক লাইনের যে দূরত্বটা রয়েছে এটা একটু অল্প রয়েছে। এটাকে আমি চাইলে কিন্তু ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু স্পেসিং রয়েছে বিভিন্ন ফরম্যাটে। আমি ইচ্ছা করলে এখানে বাড়াতে বা কমাতে পারি। দেখুন আমি যখন 2.0 গেলাম দেখুন এই জায়গাটা কিন্তু স্পেসিংটা কিন্তু অনেকটা বেড়ে গেল। দেখুন স্পেসিংটা এটুকু কিন্তু বেড়ে গেল অনেকটা। ইচ্ছা করলে আপনি এখানে ফুল ডকুমেন্টও করতে পারবেন। সম্পূর্ণ ডকুমেন্টও কিন্তু এই লাইন স্পেসিংটা কিন্তু করে নিতে পারবেন এখান থেকে। তারপর আবার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আবার একটু কমিয়ে দেবো। কীভাবে কমাবো দেখুন এখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করি দেখুন পূর্বের অবস্থা কিন্তু চলে গেল। অর্থাৎ এখানে লাইন স্পেসিং রয়েছে 1.5। এই হলো লাইন স্পেসিংটার বিষয়টা। তারপর দেখুন উপরে রয়েছে এখানে নাম্বার, বুলেট এবং নাম্বারিংয়ের একটা বিষয় রয়েছে। তারপরে এখানে রয়েছে এর মূলত ট্যাব কির ডিসক্রিস ইনডেট এবং ইনক্রিজ ইনডেট। তারপরে এখানে রয়েছে এ টু জেড। তারপরে এখানে রয়েছে একটা কালার ফিলের মতো একটা অপশন রয়েছে দেখুন, শেডিং। তারপরে এখানে রয়েছে কি বর্ডার। এখন যদি আমি এটাকে বর্ডার দিতে চাই আমি হেডলাইনটা একটা বর্ডার দেব। দেখুন এখানে ক্লিক করার পরে যদি আমি এখান থেকে যদি আউটলাইন বর্ডার দিই দেখুন এটার মধ্যে কিন্তু একটা বর্ডার চলে আসলো। এটার মধ্যে এটা কি আসলো, বর্ডার চলে আসলো। এই বর্ডারটা কিন্তু আমি বিভিন্ন স্টাইলে দিতে পারি। আবার আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যাওয়ার পরে দেখুন আমি দিব এখানে শুধু বটম বর্ডার দিলাম। শুধু দেখুন আগের বর্ডারটা রিমুভ করতে হবে। আগের বর্ডারটা আমি রিমুভ করে দিলাম, নো বর্ডার দিয়ে দিলাম। নো বর্ডার দেওয়ার পরে এখান থেকে যদি আমি বটম বর্ডার অর্থাৎ এই লেখার নিচের দিকে একটা লাইন টানবো তাহলে আমি যাব এখানে বটম বর্ডার, এখানে একটা লাইন টানলাম। দেখুন এটা কিন্তু একটা লেখার নিচে কি একটা বর্ডার চলে আসলো। এটা কিন্তু আন্ডারলাইনের মাধ্যমে করা যায়, কিন্তু আন্ডারলাইন করতে হলে কিন্তু শুধু করে এতটুকু পর্যন্ত আন্ডারলাইনটা হবে, সম্পূর্ণ পেজটাতে কিন্তু এই লাইনটা আসবে না। তাহলে এভাবে আমি কোনো একটা হেডারের নিচে বা কোনো একটা প্যারাগ্রাফের নিচে বা কোনো একটা ফেরার নিচে আমি এভাবে একটা লাইন টেনে দিতে পারি। এই লাইনটা কিন্তু আবার বিভিন্ন স্টাইল হয়। দেখুন এখানে যদি আমি এখানে নিচের দিকে যাই দেখুন এখানে কিন্তু ড্র টেবিল হরিজন্টাল রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখানে চাইলে আপনি এখান থেকে এগুলো ইউজ করে দেখবেন কোনটা কীরকম লাগে, কোনটা কীরকম শো করে। এখানে পছন্দ মতো কিন্তু আপনি কী করতে পারবেন, বর্ডার করতে পারবেন বা আন্ডারলাইন করতে পারবেন। এখানে রয়েছে আরেকটা কি বর্ডার অ্যান্ড শেডিং রয়েছে। দেখুন এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই বর্ডারটা কীরকম হবে, এখানে কিন্তু আরও বিভিন্ন অপশন রয়েছে। কাস্টমাইজের লাইনটা কীরকম হবে, মোটা হবে না গাঢ় হবে না এরকম হবে। আমি যদি মোটা করে দিতে চাই দেখুন এটা কিন্তু এখন যদি আমি এটাকে আন্ডারলাইন করি তাহলে এটা কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে। এই লাইনটা কি অনেকটা মোটা হয়ে যাবে। যাই হোক, তারপর আমি দেখলাম এখানে লেফট অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট, রাইট, সেন্টার। তারপরে দেখে নিলাম কি লাইন স্পেসিং অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এটা। তারপরে ফিল কালারটা দেখে নেই। এখানে যদি ফিল কালার অপশনটা রয়েছে দেখুন এখান থেকেও কিন্তু আপনি এখানে কালার ফিল করতে পারবেন। দেখেন সম্পূর্ণ লাইনটা কিন্তু কি হয়ে গেল, সম্পূর্ণ লাইনটি কিন্তু ফিল হয়ে গেল। আমরা আগে যে বিষয়টা দেখেছিলাম টেক্সট ব্যাকগ্রাউন্ড, আমরা যদি দেখুন আমি যদি টেক্সট ব্যাকগ্রাউন্ড থেকে করি কাজটা দেখুন কি হবে, যতটুকু টেক্সট রয়েছে টেক্সটের পিছনটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে, সম্পূর্ণ লাইনটি কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে না। আর এখান থেকে এটাকে আমি রিমুভ করে দেব। এখান থেকে কি করব দেখুন নো
নো কালার করে দিলাম, রিমুভ করলাম। তারপরে এখান থেকে যদি আমি কালারটা ফিল করি তাহলে দেখুন সম্পূর্ণ লাইনটাই কিন্তু ফিল হচ্ছে। দেখুন সম্পূর্ণ লাইনটাই কিন্তু ফিল হয়ে গেল। দেখুন আগেরটার চাইতে এটা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ পেজটাই কি সম্পূর্ণ পেজের এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে ধরে সম্পূর্ণ পেজটাকে সে কী করলো, একটা ফিল কালার দিয়ে দিল। এখান থেকে চাইলে আপনি উঠাইও দিতে পারবেন। দেখুন এখানে যদি নো কালার করে দেন তাহলে কিন্তু এটা চলে যাবে। আবার যদি মোর কালার নিয়ে আসতে চান, অন্যান্য কালার, দেখুন এখানে অনেক ধরনের কালার রয়েছে, যে কালারটি আপনি চান সেই কালারটি কিন্তু এখানে দিতে পারবেন। আমি দিলাম না। তারপর আমরা যে বিষয়টা এখন দেখব, এখানে দেখুন রয়েছে কি বুলেট এবং নাম্বারিংয়ের ব্যবহার। এই যে এখানে আছে বুলেট, এটা হচ্ছে নাম্বারিং, এটাও কিন্তু মাল্টি লেভেল লিস্ট আমরা যে করি এটার কাজটা কীভাবে করব। দেখুন আমি সাপোজ এখানে একটি লাইন লেখার আগে আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখুন এখানটাকে যদি আমি যে কোনো এই সিম্বলের উপর ক্লিক করব, একটা সিম্বলের উপর যদি ক্লিক করে যে সিম্বলটা আপনার পছন্দ হয় সেটাই নেবেন। দেখুন এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে যদি আমি লিখি, যেমন হাসিব লিখলাম, দেখুন এটার আগে কিন্তু এই সিম্বলটা চলে আসছে। এখন যদি আমি এন্টার ক্লিক করি, দেখুন অটোমেটিক দ্বিতীয় লাইনেও কিন্তু এটা চলে আসছে। এখানে লিখলাম আমি, দেখুন রাকিব যদি লিখি, দেখুন এটার মধ্যে হয়ে গেছে। এখন আবার যদি আমি এন্টার হিট করি, দেখুন আবার চলে আসছে। আবার যখন আপনি একটা টেক্সট এখানে লিখবেন, দেখুন এটা কিন্তু একবারে সোজা চলে যাবে। দেখুন সোজা চলে গেল। তারপর যদি আমরা নাম্বার ব্যবহার করতে চাই, এখন দেখুন এটাকে আমি সিলেক্ট করব, তখন আমি এখান থেকে নাম্বার ফরম্যাটিং যদি ইউজ করি, দেখুন অটোমেটিক কিন্তু এখানে 1 2 3 4 এরকমভাবে ক্রমিক নাম্বার হয়ে যাবে। আপনাকে বারবার 1 2 3 এরকম লিখতে হবে না। তারপর যদি আমরা পরবর্তী এটা আমরা ব্যাকে চলে যাব। তারপর যদি আমরা এই টেক্সটটিকে সিলেক্ট করার পর যদি আমরা এই সিরিজটি ব্যবহার করতে চাই, দেখুন এখানে দেখুন বিভিন্ন স্টাইল রয়েছে, এরকম স্টাইল, যে স্টাইলে আপনি চান সেই স্টাইলটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, অটোমেটিক সেই স্টাইলের সিরিজটি কিন্তু হয়ে যাবে। দেখুন 1 2 3, অর্থাৎ আগেরটার সাথে একটা ব্যতিক্রম ডিফারেন্স হলো কি, এখানে এই যে নাম্বারটার পর একটা ব্র্যাকেট কিন্তু এখানে চলে আসছে। এরকমভাবে চাইলে আপনি কোন টেক্সটের উপর বা কোনো যদি আপনি লিস্ট করতে চান, তাহলে এই লিস্টের মধ্যে এরকম চাইলে আপনি অটোমেটিক কিন্তু এই নাম্বার এবং এই বুলেটগুলো ব্যবহার করতে পারেন। তারপর দেখুন আরেকটা বিষয় লক্ষ্য করুন, এখানে আমি 1 লিখব। 1 লেখার পরে আমি লিখব একটা হজবরল একটা টেক্সট লিখলাম, তারপর এন্টার দিলাম, 2 দিলাম, 2 দেওয়ার পরে আবার কিছু হজবরল টেক্সট লিখলাম, তারপরে আমি 3 দেওয়ার পরে যদি আমি আরেকটা হজবরল লাইন লিখি, এখানে একটা ফুল স্টপ ইউজ করলাম, এখানে একটা ফুল স্টপ ইউজ করার পর দেখুন এখন এখানে 3টি লাইন রয়েছে। এটাকে আমি ধরুন আপনি সিরিয়ালগুলো লেখার সময় এলোমেলো বা মাঝখান থেকে কোনো একটা সিরিজ আপনি ডিলিট করে দিলেন কোনো কারণে, এখন আপনাকে এটাকে সাজাতে হবে। তাহলে কি একটা একটা করে সাজাবো? না, আমরা একটা একটা করে সাজাবো না। আমরা যদি এইখান থেকে A to Z আছে, এখান থেকে ক্লিক করে যদি আমরা এখানে অ্যাসেন্ডিং রয়েছে, ডিসেন্ডিংয়ের উপরে ক্লিক করি, তারপর টেক্সট করবেন না কি করবেন, এখানে আমরা নাম্বারটা করব, যে নাম্বারটা অনুযায়ী করব। তারপরে দেখুন এখানে ওকেতে ক্লিক করব। দেখুন অটোমেটিক কিন্তু এটা কি হয়ে গেল, বড় থেকে ছোট ক্রম অনুযায়ী সাজানো হয়ে গেল। এক বন্ধুরা আমরা দেখে নিলাম এই বিষয়গুলো। তারপর আরেকটা বিষয় দেখাবো, এখন একটু লক্ষ্য করুন, আমি এগুলাকে ডিলিট করে দিলাম। ডিলিট করা দেওয়ার পরে এখানে দেখুন কপি পেস্ট আমরা কিভাবে করব। সাপোজ ধরুন আমরা এই 2023টাকে বা এই যে ইন্ট্রোডাকশন লেখাটাকে আমি কপি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+C চাপলে হবে, কিবোর্ড থেকে Ctrl+C-তে চাপবেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করার পরে এই লেখাটাকে কোথায় নিতে চান, যেখানে নিতে চান সেখানে কার্সারটা রাখবেন। রাখার পর আবার কিবোর্ড থেকে Ctrl+V চাপলে হবে, অথবা মাউস থেকে রাইট বাটন ক্লিক করার পর এখানে যদি পেস্ট অপশনে ক্লিক করেন, তাহলে দেখুন লেখাটা কিন্তু আমার এখান থেকে এখানে চলে আসছে। এখন যদি আমি এটাকে কপি করলাম, কপি
পেস্ট করলাম। তারপরে যদি আমি কাট টু পেস্ট করি, দেখুন এই লেখাটাকে আমি মাইক্রোসফট লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু কাট অপশনটা সচল হয়েছে। এখানে কাটের মধ্যে ক্লিক করলেও হবে, অথবা এখানে কাটে ক্লিক করলেও হবে, অথবা যদি মাউসের রাইট বাটন ক্লিক করলে কাট অপশনে ক্লিক করেন, দেখুন এখান থেকে লেখাটা কিন্তু কাট হয়ে গেল। কাট হওয়ার পরে আমি যদি এখানে নিয়ে আসতে চাই, দেখুন এখানে কাটসারটা আনার পর রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। দেখুন এই লেখাটা এখান থেকে এখানে চলে আসলো কাট হয়ে। আরেকটা বিষয়, এখন এই লেখাটাকে আমি কোনো রকমের কপি পেস্ট বাটনে ক্লিক না করে কিভাবে কপি করব, দেখুন এটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপবেন। কন্ট্রোল কি চাপার পর যদি আপনি লেখাটাকে এভাবে টানেন, এভাবে যদি টানেন, টেনে এনে যদি এখানে ছেড়ে দেন, তাহলে দেখুন অটোমেটিক এখানে কপি হয়ে যাবে। আবার যদি এটাকে কন্ট্রোল কি চাপ দিয়ে ধরে যদি আমি এরকম মাউস দ্বারা মাউসটাকে চেপে টান দিই, এরকম নিচের দিকে যদি টান দিই, দেখুন আবার কিন্তু এটা কপি হয়ে গেল। এই হলো কপি এবং পেস্টের বিষয়। তো আমরা আশা করি কপি পেস্ট করতে পারবো। কপি পেস্ট বিষয়টি কিন্তু শিখে গেলাম। এখন আরেকটি কাজ আমি দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে। অনেক সময় দেখা যায় ডকুমেন্টের নিচে আমরা কিছু লিখতে গিয়ে স্পেসটা অর্থাৎ কমাইতে হয় বা বাড়াইতে হয়, অথবা লেখাটাকে একটু আরও চাপায় দিতে হয়। তখন কি করব, দেখুন যতটুকু ফরম্যাটিং করব ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এইখানে যে 2 নম্বর অপশনটাতে ক্লিক করব। 2 নম্বর অপশনটাতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু স্পেসটা একদম কমে গেল। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের অ্যালাইনমেন্ট সংক্রান্ত বিষয়। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।